নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। লেকচৌমনি বাজার পরিদর্শনে গিয়ে বাজার কমিটিকে কড়া হুঁশিয়ারি দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বাজারে বেআইনি কার্যকলাপ কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার লেকচৌমনি বাজারে ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর, আগরতলা পৌর নিগমের কাউন্সিলর শৈলেশ কুমার যাদব সহ বাজার কমিটির সভাপতি। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে লেকচৌমনি বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে তাদের সুবিধা ও অসুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে বাজারটি উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু মেয়র এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা বাজার কমিটি পরিচালনা করছে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এই বাজারের একটি ঐতিহ্য রয়েছে, কিন্তু কিছুদিন ধরে এই বাজারে বেআইনি কার্যকলাপ এবং নেশার আখড়া চলছে। অভিযোগ অনুযায়ী আজকের পরিদর্শন করা হয়েছে। যারা বেআইনি কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আগামী দিন ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সমস্যা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বাজার পরিদর্শন করে লক্ষ্য করা গেছে দীর্ঘ বছর ধরে কিছু ব্যবসায়ী সরকারি জমি দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে। তাদের আগেও সতর্ক করা হয়েছিল। যেহেতু সতর্ক হয়নি, তাই তাদের দুদিনের সময় দেওয়া হবে যাতে জবরদখল মুক্ত করা হয়, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বেআইনিভাবে ব্যবসা করার জন্য যত জায়গা দৌড়াদৌড়ি করুক না কেন, রেহাই পাবে না। কারণ আগরতলা শহরের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা এবং অভিযোগ যদি থেকে থাকে সেটা হলো লেকচৌমনি বাজারের বিরুদ্ধে। তাই ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন বলে জানান মেয়র। মেয়র আরো বলেন, বাজার কমিটি ভালো না হলে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটবে। তাই সব মিলিয়ে বাজার থেকে আধুনিকরণ এবং বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র। যখনই কোনো রকম অনভিত ঘটনা ঘটে, মানুষ বিচার আসে, যেহেতু কমিটি তাদের সঙ্গে অন্যায় আচরণ করেন, তখন পাশাপাশি ক্লাব কিংবা কোনো সামাজিক ব্যক্তি যারা বলছে তাদের সাথে মানুষ যান বা রাজনৈতিক দলের লোকের কাছে যান। যেহেতু এলাকার বিধায়ক এবং মেয়র দুইটা ব্যাপারে আমার আছে। একটা হচ্ছে পৌর নিগম থেকে আমার দেখার দায়িত্ব বাজার, আর এলাকার বিধায়কের এই এলাকার লোকের স্বাচ্ছন্দ্য এবং তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব কিন্তু আমার। কাজে আমি দুইটা বিষয়ে কিন্তু এই ব্যাপারে কঠোর হব যে যত বেশি এইসব কাজে যুক্ত থাকবেন তাদের তত বেশি কিন্তু দুর্ভোগ পোহাতে হবে। আমি অনুরোধ করব, আমার কাছে নির্দিষ্ট সমান সাপেক্ষ অভিযোগ আছে, তবে আমি ওপেন বলবো না, আপনারা আলোচনা রাখবেন। এখানে আলোচনার মধ্যে কারো ব্যক্তিগত আক্রমণের দরকার নেই। আপনাদের সমস্যাটা বলবেন, আপনাদের অভিযোগটা তুলে ধরবেন, আমরা দায়িত্ব নিয়ে সেগুলি সরানোর চেষ্টা করবো। আমি পরবর্তী সময় আবার আলোচনা অংশগ্রহণ করবো। শান্তন টিভি। ভয়াবহ অগ্নিকাণ্ড সোনামুড়া মহকুমার দক্ষিণ মহেশপুর এলাকায় সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা দেবাংশু পালের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যায়, বাড়ির মালিক কর্মসূত্রে অন্যত্র থাকেন। বাড়ির দুটি ঘরে দুজন ভাড়াটিয়া থাকে। তার মধ্যে একজন ভাড়াটিয়া বাড়িতে গিয়েছিলেন, অপর ভাড়াটিয়া ভাড়া ঘরে ছিলেন। গভীর রাতে বাড়িতে থাকা ভাড়াটিয়া আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। সকলে মিলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় যাত্রাপুর থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে অবশ্য দেবাংশু পালের বাড়িতে থাকা বসতঘর সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা এক ভাড়াটিয়া জানায়, কিসের থেকে আগুন লেগেছে বুঝতে পারেনি। আচমকা ঘুম ভাঙার পর তিনি দেখতে পান ঘরের পেছনের দিকে আগুনের লেলিহান শিখা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আচ্ছা, বাড়ির মালিক তো নাই নাকি? কই থাকে বাড়ির মালিক? কি নাম? দীপাংশু পাল। দীপঙ্কর পাল? দীপঙ্কর না, তার ভালো নাম দীপাংশু পাল। আচ্ছা, এই আগুনটা কি থেকে লাগছে মনে করেন? এটা তো ঠিক করতে পারলাম না, আমরা ঘুমের থেকে উঠিয়া দেখি যে এই পেছন দিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, অন্য কোনো লোকজন আছে? আগুন লাগছে, আমরা বাড়িতে আইছি, আইসে দেখে আগুন জ্বলতেছে। এরকম পরে জল টল মারে সবাই পরে নিবে না, তারপরে লাস্টে আপনার মাঝখানে আগুন ইয়ের পরে এরপরে আপনার ফায়ার আইসি আর আগুন ফায়ার জল টল দিয়ে তারপরে নিবেছি। আমরাও জল টল দিছি,
পয়সা পিস নাইলে তাইলে ঘটনা আরো অন্যরকম। মারাত্মক ঘটনা হইল। দুষ্টুমি হার মানল মৃত্যুর কাছে। বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজধানীর আড়ালিয়া গুরুদাস পাড়ায়। মৃত শিশুর নাম আদিত্য দেবনাথ, বয়স 11 বছর। সে 5ম শ্রেণীর ছাত্র ছিল। শিশুটির মার কাছ থেকে জানা গেছে, গত রবিবার তার মা যখন বাড়ির গেটের পাশে নিতে যায় তখন সে ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। তাকে সাথে সাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জেপি হাসপাতালে, কিন্তু মঙ্গলবার সকালে জেপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন আদিত্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। সকালে আমার ডাকতেছে, বাটার খাইছে, খাইয়া মোবাইলটা দেখে সেটা মোবাইলটা দিতাম, মোবাইলটা দিছি, ঘরে বয়ে বয়ে মোবাইলটা দেখতেছে। এ ফাঁকে দিয়া আইসে ওই তারাবাড়ির পার্সেল আমার মোবাইলটা অর্ডার করছে। আইসে পরে মা মা পার্সেল আইছে। আমি স্নান করতেছি, আমি কই পার্সেলের কথা কইছি, দিদি আয় নিব, তুই ঘরে যাই মোবাইল দেখ। মোবাইল দেখতেছে, আবার আমার পার্সেল যখন এনো আইছে, আবার আয়া ডাকতেছে, মা মা তুমি পার্সেল ওলা বার আইছে, তুমি তুমি ডাক ধো, দিদি পিসি ডাক ধো। এবার আমি তুই ঘরে যাই মোবাইল দেখ, আমি আইতাছি। আমি গেটটা খুলে খালি এনো আইছি, আর পার্সেলটা বেড়া এনো দাঁড় দিছে। এরা বইতে বেরিয়ে কইতাছে, তোমরা দিতে ভয় লাগাছে কাগো। আমি এক দেখিয়া দূরাইয়া দেখি না, এন্দা ঘরে হয়েছে না, আবার এক দেখিয়া ঘুরাইয়া দিয়ে দিয়ে পরশু দিন 12টা 15 বাজে অবস্থা, 15 বাজে এমন অবস্থা। আদিত্য দেবনাথ এর নাম। বাবার নাম মিঠুন দেবনাথ। কত বয়স হয়েছিল? 11 বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস 5-এ। আমি বাসন দিতেছি। কবে পড়ছে? রবিবার দিন, এই শনিবার না তো। কি দেখছেন? তারপরে কি কইছেন দেখা? এরপরে দেখতেছি আমি তো এটা রক্ত দেখতে পারতেছি না, আমার গায়ের গামছাটা দিয়া আরেকজনে ফেস দিছে, দিয়া পরে অটোটা লেগে গেছে। আমি আবার অটো লেগে দৌড়ে রাস্তা দিয়েছি, গেছে এবার অটো আনছি। তারপর কই নেওয়া হয়েছে? এবারে দিবি নিছে। মারা গেছে কবে? মারা গেছে আজকে। মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় অটো ও স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। আহত স্কুটি চালকের নাম অভিজিৎ সাহা। পুলিশ আটক করেছে অটো চালককে। ঘটনার বিবরণে জানা যায়, অটো চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্কুটি চালকের সাথে তাঁর সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা অটো গাড়ির পিছু করে নেতাজি চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করে অটো চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ TR01L2448 নম্বরের গাড়িটি হেফাজতে নিয়ে যায়। ট্রাফিক পুলিশের চরম গাফিলতির কারণে শহরে দিন দিন দুর্ঘটনা বেড়ে চলেছে। নিয়ন্ত্রণে নেই যান চলাচল। দিন দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় ছোটাছুটি করে বহু গাড়ি চালক। ধরতে পারছেন না, ধরতে পারছেন কোথাও নেই, ঠিক আছে। পিছনে 2টা বাইক আসছে, আমরা আমার চিল্লাইছি। কেটা কেটা ব্যথা পাইছে? এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডায়মন্ড শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অভিনেত্রী দর্শনা বণিক, শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা সহ অর্পিতা সাহা সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী ফলক উন্মোচন করে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডায়মন্ডের নতুন শোরুমের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রায় 65 বছর ধরে বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে বর্তমান স্থানে এসেছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। কেউই সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু স্মৃতি থেকে যায়। তাই কাউকে গিফট দেওয়ার সময় এমন কিছু গিফট দেওয়া উচিত যা সারা জীবন স্মৃতি হয়ে থাকে। গিফট দেওয়ার ক্ষেত্রে ডায়মন্ডের থেকে ভালো কিছু আর হতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্যামসুন্দর জুয়েলার্স থেকে বর্তমানে মানুষ তার ক্রয় ক্ষমতা অনুযায়ী ডায়মন্ডের অলংকার ক্রয় করতে পারবে। ডায়মন্ডের অলংকারের মূল্য শুরু হয়েছে 10,000 টাকা থেকে। রূপকবাবু যেটা বললেন আমি আসার পর, যে না এই সুন্দর অনুষ্ঠানটা বা অর্পিতাদি সেদিন গাড়ি দিয়ে যেদিন গেলেন, যে আপনার হাত দিয়ে হোক আমাদের ব্যবসাটা শুরু,
এখন আমি জানি না ওনাদের আগামী দিনে পথ চলা কেমন হবে, কারণ এটা খুবই আমার কাছে এটা একটা প্রাউড প্রিভিলেজ যে আমি এই তাদের ক্লিটারিয়ার পথ চলার যে অনুষ্ঠান তাতে সামিল হতে পেরেছি এবং আপনাদেরকে সাক্ষী রেখে আমরা সেটা করতে পেরেছি। তো এটা আগামী দিনে ইন অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং মহিলাদেরকে কর্ণধারের প্রারম্ভিক ভাষণে যেটা উঠে এসছে, মহিলাদেরকে প্রদান করা বা পুরুষদেরকে প্রদান করা। টু মাই বিলাভড ওয়ান, টু মাই ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ওয়ান, ডায়মন্ড আমরা দেব 10,000 টাকা থেকে এখানে আছে। প্রত্যেকের কাছে এটা এফোর্ড করার না এফোর্ড করার কোনো কারণ নেই, এবং আরো 10,000 টাকা থেকে শুরু করে উপরের দিকে আপনাদের পছন্দ মতো সেটা আপনারা পাবেন। প্রথমবার আগরতলা এসেছি, আমার দারুণ লেগেছে। আমার কোথাও গিয়ে যেন নেমে মনে হয়েছে যে এটা আমার নিজের বাড়ি, এরকম একটা ফিল হয়েছে। সবকিছু বাংলা, মানে একদম মনে হচ্ছে যেন আমার পাশের বাড়িতে আমি এসেছি, এরকম ফিল হয়েছে। আর শ্যামসুন্দর জুয়েলার্স এর ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলবো 65 বছর, অনেকটা পথ চলা। কনগ্রাচুলেশনস আপনাদের জন্য, একটা জোরে হাততালি। এই পরিবারটাকে এত বছর ধরে এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমি জানি 65 কেন 165 বছর এদের জার্নি হবে। আর এখন সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে এইসবের সময়, এবং এই সময় সবাই সবাইকে গিফট করার জন্য। আর এখন মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, কারোর গিফটের জন্য ওয়েট করে না, সে নিজেই গিফট কিনতে পারে, নিজের গিফট। 2 কুখ্যাত চোর সহ চুরি যাওয়া একটি স্কুটি ও 3টি বাইক উদ্ধার করল বরতলা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার বরতলা ফাঁড়িতে বসে পশ্চিম থানার ওসি জানায়, 1 ফেব্রুয়ারি কান্তি দাস নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানায় বরতলা এলাকা থেকে উনার বাইকটি চুরি হয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্তকারী দল গঠন করা হয়। ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে বরতলা ফাঁড়ির পুলিশ কমল দে নামে একজনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি চুরি যাওয়া বাইক। পরবর্তী সময় কমল দেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে হাঁপানিয়া অশ্বিনী মার্কেট এলাকায় কমল দের বাড়ির পাশ থেকে আরও 2টি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়। মঙ্গলবার ধৃত কমল দেকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ধৃত কমল দে ইতিপূর্বেও বাইক চুরির মামলায় জেলে ছিল। পাশাপাশি তিনি জানান, সোমবার রাতে বরতলা ফাঁড়ির পুলিশ আলমগীর মিয়া নামে আরও একজনকে আটক করে। সে বাড়ি ঘরে চুরির ঘটনার সাথে যুক্ত। তার বাড়ি দক্ষিণ রামনগর এলাকায়। তাঁকেও মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। কান্তি দাস আমাদের কাছে একটা কমপ্লেন করে যে ওনার বাইকটা কেবা কারা চুরি করে নিয়ে যায় বরতলার কাছ থেকে, সঙ্গে আরও 4-5টা বাইকও চুরি হয়েছে। এর ভিত্তিতে গতকাল রাত্রে আমরা একটা টিম গঠন করে তার মধ্যে ছিল ওসি বরতলা আউটপোস্টের, তাছাড়া থানার স্টাফও ছিল। গতকালকে আমরা একজন চোরকে ধরি এবং তার কাছ থেকে প্রথমে আমরা একটা বাইক উদ্ধার করি। পরবর্তী সময় তার ইন্টারোগেশন করে আমরা আরও 2টি বাইক, একটা স্কুটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, চুরির বাইক, যেগুলি সবটি চুরির বাইক। এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। আর গতকালকে আমরা আলমগীর মিয়া নামে একজনকে অ্যারেস্ট করি। 155/2024 একটা চুরির কেস ছিল। সে বিভিন্ন জায়গাতে বাড়ি করে চুরি করে, এবং এর ভিত্তিতে আজকেও তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বাইকগুলি শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছিল। বরতলা, সিটি সেন্টার, গান্ধীঘাট এইসব এলাকা থেকে চুরি হয়েছিল। এবং সে আগেও যে কমল দে আগেও চুরির সঙ্গে জড়িত ছিল। গত ডিসেম্বর মাসে সে আমতলী থানার বাইক চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল এবং জেলে ছিল। এরা কি এখানেরই, ত্রিপুরারই? ত্রিপুরা। একজনের নাম হলো কমল দে, বাড়ি আপনার আপানিয়া অশ্বিনী মার্কেট এলাকাতে। আরেকজন আলমগীর, এর বাড়ি সাউথ রামনগর এলাকাতে।
জমির জবরদখলের ঘটনাকে ঘিরে রাষ্ট্রবাদী নেতাদের হাতে আক্রান্ত বৃদ্ধ। ঘটনা উদয়পুর ফুলকুমারী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন ধরে উদয়পুর ১ নং ফুলকুমারী এলাকায় সরকারি জমি দখল করার অভিযোগ উঠছিল। অবশেষে এলাকার উপপ্রধান শেখর দাসের নেতৃত্বে কয়েকজন মিলে সরকারি জমি দখল করার সময় প্রধান এসে বাধা দেন। তখন তারা প্রধানকে মারধর করতে থাকে। এলাকার সঞ্জিত দাস ও তার ছেলে রাজেশ দাসের প্রতিবাদ করেন। তখন সঞ্জিত দাসকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আক্রান্ত সঞ্জিত দাস সহ তার ছেলেরা। আমার বাড়ি ফুলকুমারী ১ নং ফুলকুমারী ওয়াটার সাপ্লাইয়ের অপোজিট সাইডে। আমাদের পঞ্চায়েতের উপপ্রধান ওই একটা জায়গা নিয়ে এসে ওয়াটার সাপ্লাইয়ের জায়গা দখল করতে গেছে। প্রফুল্ল দাসের ছেলে মেয়ে সবাই লিয়া লোকজন লিয়ে আসে ইয়া করতেছে, তো প্রধান ইয়াত বাধা দিছে। ওইটা তো সরকারি জায়গা তোমরা এমন করতেছে কি লিখা। তো এই কথা কনে প্রধানের তারা ৪ জনে ধরে পাইছে। আমি স্নান করতেছি, আমি স্নানের দিন ভিজা কাপড় নিয়ে যা যে দিয়ে দিয়ে প্রধানের ধাক্কা দিয়ে ডেনে ফেলা গেছে। ফলে মারতেছে। তখন আমার ছেলে শিবেরে স্নান করে আমার তো গেছে। যাওয়ার পরে যে প্রধান কাকুরে মারতেছে, তো ঠিক হচ্ছে কবে তোমরা মুখে না কথা কিবা হাতাহাতি লিয়া করো। এই কথা কনে আমার ছেলেরও ধরে লাগছে। তো ছেলেকে আমি ছোটো দাম গেছি পরে এই প্রফুল্ল দাস আমার পেছন দিয়া ইট দিয়া বাড়ি দিয়া মাথা বাটলেছে। কোমর খুব পেন্ডে থাকে, কোমর ব্যথা আছে। আপনি কি মারছেন? আমার মারছে প্রফুল্ল দাস আর ওর আর ৪ ছেলে। টিএসআর জওয়ানের বাড়িতে চুরির ঘটনা। রেশ কাটতে না কাটতে একই এলাকার এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, সোমবার গভীর রাতে গোকুলনগর এলাকায় বিপুল চৌধুরীর বাড়িতে হানা দিয়ে চোরের দল। দুটি ঘরে লুটপাট চালিয়ে আনুমানিক ২৫টি দেশি মোড়ক সহ ধান ও অন্যান্য সরঞ্জাম নিয়ে চম্পট দেয় চোরের দল। মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি নজরে আসে। কান্নায় ভেঙে পড়ে গৃহস্থ বিপুল চৌধুরী ও তার স্ত্রী। ছুটে আসে আশপাশের লোকজন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে। বিপুল দাসের ভাই প্রাণেশ চৌধুরী জানায়, এই চুরিকাণ্ডে এলাকার কিছু যুবক জড়িত রয়েছে। পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা গোকুলনগর এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, বিশালগড় থানার পুলিশ চোর ধরতে সক্ষম হয় কিনা। ৩-৪ দিন আগে এখানে সঞ্জয় দেবনাথের বাড়িতে একটা চুরি হয়েছে। ৩-৪ দিন পার হইতে কালকে রাত্রেবেলা আমার ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। ভাইয়ের বাড়ির থেকে চাল, মুরগ আরও অনেক কিছু ঘর থেকে চোরের দল হয়ে গেছে। এই বিষয়গুলি আমার মনে হয় এলাকার কিছু দুষ্ট চক্র এটির লোক জড়িত আছে। প্রশাসন যদি মনে করে একটু সঠিক তদন্ত নেয়, এই দুষ্ট চক্ররা ধইরা এলাকার শান্তির পরিবেশ ফিরে আনতে হবে। বাপিরাজ ফার্নিচারের খোয়াই শাখার ১ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কেনাকাটার উপর লাকি ড্রর মাধ্যমে খেলার জন্য কুপন ছাড়া হয়েছিল। তাদের অফারটি ছিল ন্যূনতম ৫,০০০ টাকার জিনিসপত্র কেনাকাটি করতে হবে। সে হিসেবে গত ৩ মাস ধরে ৩,০০০-এর উপর কুপন বাজারে ছাড়া হয়েছিল। অবশেষে বাপিরাজ ফার্নিচারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সরস্বতী পূজার দিন রাতে বাপিরাজ ফার্নিচার দেওয়া লাকি ড্রয়ের কুপনের মাধ্যমে খেলার ভাগ্যবানদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল জনসাধারণের উপস্থিতিতে। এদিন সন্ধ্যায় বাপিরাজ ফার্নিচার খোয়াই শাখার প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লাকি ড্র খেলাটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ও প্রণব বিশ্বাস, বাপিরাজ ফার্নিচারের কর্ণধার নিরঞ্জন দে, এই শাখার ম্যানেজার তাপস চক্রবর্তী সহ অন্যান্য কর্মীরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল উৎসর্গ সামাজিক সংস্থার অনাথ শিশুরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই উৎসর্গ সামাজিক সংস্থার অনাথ শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। পরে তিনি খেলার উদ্বোধন করেন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ্যবানদের নাম ঘোষণা করা হয়। তাদের পুরস্কারগুলো ছিল: প্রথম পুরস্কার হোন্ডা কোম্পানির স্কুটি, দ্বিতীয় পুরস্কার ছিল ডাবল ডোর ফ্রিজ, তৃতীয় পুরস্কার ছিল LED টিভি। এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে স্কুটিটি পান খোয়াই লাল টিলার বাসিন্দা চিত্তরঞ্জন সরকার। উনার কুপন নম্বর ছিল
0373। দ্বিতীয় পুরস্কার পান আগরতলার বাসিন্দা পূজা চক্রবর্তী। ডাবল ডোর ফ্রিজ ওনার কুপন নম্বর ছিল 0064। তৃতীয় পুরস্কার পান খোয়াই বাজাই বাড়ি এলাকার বাসিন্দা কুশরঙ্গা দেববর্মা। ওনার কুপন নম্বর ছিল 0312। উনি পান এলইডি টিভি। অনুষ্ঠান শেষে প্রথম এবং দ্বিতীয় পুরস্কারটি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাপ্পিরাজ ফার্নিচার কর্ণধার নিরঞ্জন দে। এছাড়া তাদের আরো 10টি আকর্ষণীয় সান্ত্বনা পুরস্কারগুলিও বাপ্পিরাজ ফার্নিচারের পক্ষ থেকে বিতরণ করা হয় এদিন সন্ধ্যায়। 1 ফেব্রুয়ারি সংসদে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রস্তাবিত বাজেটের জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিআইএম সদর মহকুমা কমিটি। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএমের নেতা রতন ভৌমিক, শুভাশিস গাঙ্গুলি, সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। মিছিলটি এদিন রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী জানায়, সংসদে বাজেট পেশ করে দেশবাসীর সাথে চমকের রাজনীতি করছে বর্তমান সরকার। এ বাজেটে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বাজেট। এই বাজেটে ত্রিপুরার জন্য কোনো কিছু নেই। বেকার ও কৃষকদের স্বার্থে কিছুই নেই। বাজেটে কমিয়ে দেওয়া হয়েছে রেগার বরাদ্দ। তাই এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে এদিন প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সংসদে বাজেট পেশ করেছে। এই বাজেটে গতানুগতিক যে ধারা বিজেপি দলের চমক দেওয়া মানুষের সাথে, সে আরেকটা চমকের রাজনীতি দেশবাসীর সাথে করেছে এবং সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট। এই বাজেটের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ পর্যন্ত নেই। উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা বঞ্চিত। যারা এক সময় ডাবল ইঞ্জিনের কথা বলে ত্রিপুরা রাজ্য নিয়ে বড়াই করত, এই রাজ্যে এইমস হবে, এই রাজ্যে নাকি সেখানে আইআইটি হবে, কিন্তু এই বাজেটে ত্রিপুরার জন্য একটি শব্দ নেই। তেমনি বেকারদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত, কৃষকদের স্বার্থ উপেক্ষিত, রেগার বরাদ্দ কমে গেছে। এক কথায় গ্রামীণ এবং শ্রমজীবী মানুষের দুর্দশা ডেকে আনবে এই বাজেট। এই জনবিরোধী, এই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার যে বাজেট, এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আজকে সিপিআইএম সদর মহকুমার আহ্বানে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই, শুধু আগরতলায় নয়, গোটা রাজ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এই বিক্ষোভের, এই বিজেপির যে ভিন্ন বাজেট, সেই বাজেটের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই আহ্বান নিয়েই আমাদের মিছিল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।